जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद् गीता चैप्टर 13 चैप्टर মানে ত্রয়োদশ অধ্যায়। আপনাদের কারো কাছে বই নেই না? বই আছে? বই আনতে ভুলে গেছেন। বেশি ক্ষতি হবে না, ঠিকই আছে। দেখুন এই ত্রয়োদশ চ্যাপ্টার অর্থাৎ 13 চ্যাপ্টার এর নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অথবা প্রকৃতি পুরুষ বিভাগ যোগ। এটি পুরোপুরি বেদান্ত নির্ভর আলোচনা এবং দুরূহ বটে। দুরূহ এই জন্য এখানে যে তত্ত্বটি আছে সেটি আত্মতত্ত্ব এবং অনাত্মতত্ত্ব, এই দুই তত্ত্বের বিবেক, অর্থাৎ এই দুটি তত্ত্বকে আলাদাভাবে বিচার করে আত্মতত্ত্বে মন নিবিষ্ট করতে বলা হচ্ছে, যেটি বেদান্তের প্রতিপাদ্য। এবং এটি আমাদের অত্যন্ত প্রিয় বিষয়। কঠিন বিষয় বলি হয়তো খুব প্রিয়। আমরা ভক্তিযোগ এসব পড়ি, কর্মযোগও পড়েছি, কিন্তু জ্ঞানযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই একমাত্র এইখানেই কোনো বিশ্বাসের প্রশ্ন নেই, সমস্ত কিছু বিজ্ঞান ভিত্তিক। পরীক্ষার ভেতর দিয়ে এগুলিকে একেবারে স্থিরীকৃত করা হয়েছে, এগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং এটা আমাদের কাছে যে শুধু ভাবের জগতে বিচরণ তা নয়, আমরা তথ্যের জগতে আছি এবং তথ্যকে একেবারে সুন্দরভাবে বিশ্লেষণ করে তার ভেতরে তত্ত্বটি আহরণ করি। সে তথ্য হিসেবেই থাকে। এই জগৎ আমরা যাকে বলি এত সুন্দর, সেই জগৎ কিন্তু আমাদের দৃষ্টিতে, স্থূল দৃষ্টিতে সত্য বলে মনে হলেও প্রকৃত বিচারে এই জগৎ থাকে না। প্রকৃত বিচারে এই জগতের অস্তিত্ব থাকে না। এটা বেদান্ত অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে বলে এসেছে। কেউ হয়তো বলেনি, একজন হয়তো বলেছেন, মেজরিটি বলছেন যে না এই জগৎ সত্য। কিন্তু একজন বলেছেন, সে শঙ্করাচার্যই হোক আর যেই হোক, গোবিন্দাচার্য হোক, একজন বলেছেন না এই জগৎ মিথ্যা, এবং সেটাই সত্য, সেটাই দাঁড়িয়ে আছে। হাজার মানুষের, লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের চিন্তাধারার মাঝখানে থেকেও একজন মানুষ কিন্তু এভাবে বলেছেন না এই জগৎ সত্য। এবং শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে এই জগৎটা যদি সত্য হতো তাহলে কামারপুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম, জগৎ সত্য নয়। এবং তারা যে বলছেন জগৎ সত্য নয়, তার কারণটা ছিল অন্তর্জগতে অনুভব, তারা অনুভব করেছিলেন যে যখন জেগে থাকি তখন এই জগৎটা সত্য মাত্র, কিন্তু আমার জাগ্রত জীবনটাই, জেগে থাকার জীবনটাই কিন্তু সব নয়। আমি জেগে আছি তখনও যখন আমি নিদ্রায় চলে যাই, নিদ্রার মধ্যে যখন স্বপ্ন দেখি তখনও আমি জেগে থাকি। সেখানে জাগ্রত অবস্থার কোনো সত্যই
টেকে না, সত্য নয়, উল্টো পাল্টা হয়ে যায়। জাগ্রতে আমি ক্ষুধার্ত ছিলাম, স্বপ্নে আমি ভুরিভোজ করছি। জাগ্রতে আমি শরীরটাকে শ্রেষ্ঠ বলে মনে করতাম, একমাত্র সত্য বলে মনে করতাম, আমার শরীরটাই একমাত্র সত্য, এই শরীর। কিন্তু স্বপ্নে আমি যখন দেখলাম আমার শরীরটা বিছানায় পড়ে আছে, আমি ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে মনকে সঙ্গ নিয়ে। মনকে তখন জগৎ থেকে, এই শরীর থেকে আলাদা করে তুলেছি, বের করে নিয়েছি, এবং এই মন আমার অধিকতর সত্য। ইট ইজ ক্লোজার টু মাই রিয়েলিটি। এটা ঠিকই, স্থূল জগতে যে শরীরটা ছিল, সেই শরীরটার চেয়ে মন দেখছি আরও গভীরতর অর্থে সত্য। সুতরাং সেই মন আমার অস্তিত্বের প্রকৃত সত্তার কাছাকাছি যে গেছে বলেই আমরা তাকে চৈতন্যের মতো মনে করি, কিন্তু সেই মনও জড়, অনাত্মা। সে মন কখনো বড় হয়, কখনো ছোট হয়, কখনো শান্ত হয়, কখনো উচ্ছৃঙ্খল হয়, তার নানা পরিবর্তন ঘটে মনের। সুতরাং সেটাও সত্য নয়, সেটাও মিথ্যা, কিন্তু অধিকতর সত্য। তাহলে জাগ্রতের যে অবস্থাগুলো সত্য ছিল আমার কাছে অন্তত, সেগুলো মিথ্যে হয়ে গেল স্বপ্নে মিথ্যে হয়ে যাচ্ছে। জাগ্রতে আমার হয়তো ছেলেই ছিল না, আমার রাজ্য ছিল না, কিন্তু আমি স্বপ্নে আমি রাজা হয়েছি। ঠাকুর বলছেন আমি 7 ছেলের বাপ হয়েছি। জেগে উঠে দেখছি যে আমার রাজ্যও নেই, 7 ছেলেও নেই। আমি সেটাকে মিথ্যা বলবো না? আমার জাগ্রত অবস্থায় একটি মাত্র ছেলে ছিল, সে মারা গেছে, তার দুঃখে কাঁদব। তার দুঃখে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এইরকম স্বপ্ন দেখলাম। কোনটা সত্য? এবং গভীর ঘুমে এ কোনো কিছুই নাই, মনই নাই, বুদ্ধিও নাই। মনে যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলো অনেক মনে থাকে না, অনেকগুলো মনে থাকে, যেগুলোর সঙ্গে আমাদের বুদ্ধির যোগ হয় সেগুলোই মনে থাকে। কিন্তু মন যখন শরীরে আসে ঘুমের মধ্যে, তখনই স্বপ্ন দেখি। মনহীন নিদ্রা, এই গভীর সুষুপ্তি, সেখানে আমাদের কোনো অনুভব নেই। তাহলে আমার জাগ্রত অবস্থায় বেঁচে থেকে যে সব দৃশ্যগুলো দেখি, আমার নয়নে, আমার চোখ, আমার সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে অনুভূতি হয়, সেটা আপেক্ষিক, অনেকগুলো কারণের উপর অপেক্ষা করে থাকে, অনেক জিনিসের উপর। সুতরাং সেটা সত্য নয়। 3 কাল, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই 3 কালে অবাধিত, বাধাহীন, একই রকম যে থাকে, সেই সত্য। সুতরাং জগৎ মিথ্যা। তারা নিজের ভেতরের ল্যাবরেটরিতে ঢুকে গিয়ে এটা বললেন, জগৎ মিথ্যা। মিথ্যা, মিথ্যা মানে শশশৃঙ্গ নয়, শশশৃঙ্গ নয়, আকাশ কুসুমের মতো নয়। মিথ্যা মানে আছে কিন্তু একা একা থাকতে পারে না। মায়া, ওই যে আমরা বলি না যে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, সেরকম আর কি। ম্যাজিকগুলো সত্য নয়, মিথ্যা। মিথ্যা জেনেও দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে, জগৎটাকে দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো মিথ্যা। এই তত্ত্বের অবতারণা একমাত্র অদ্বৈত বেদান্তই করেছে। এই তত্ত্বের বিশ্লেষণ, বিস্তার, তর্ক যুক্তি নিয়ে তার পরিণাম আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছেন অদ্বৈত বেদান্তীরা, এবং এটাই সত্য।
এই সত্যকে কেউ কেড়ে নিতে পারে না। এটা বিজ্ঞান নির্ভর, প্রমাণ নির্ভর। তারা প্রমাণ করেছিলেন এইভাবে, এবং আজকের যুগে মানে সায়েন্টিস্টরা তারা সেই প্রমাণ করছেন নানা কঠিন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতির মাধ্যমে। এই বিশাল বিশ্বজগৎ তাকে ভাঙতে 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 ছোট করতে করতে বিশাল ইউনিভার্স ভাঙতে ভাঙতে গ্যালাক্সি, স্টার্স, প্ল্যানেটস, অ্যাস্টেরয়েডস, তারপরে পার্টিকেল, মলিকুলস, অ্যাটমস, এই প্রোটন, এই নিউট্রন, এই গ্র্যান্টন, এই মেসন, এই কোয়ার্ক ভাঙতে ভাঙতে এই জানেন আপনারা অ্যাটম বোমার ক্ষমতা, অর্থাৎ পাওয়ার ইজ ইন দি পয়েন্ট, পাওয়ার ইজ নট ইন গ্রস অ্যাজ সাচ। সূক্ষ্ম বস্তুর ভেতর থেকে এইভাবে মানে শক্তি প্রকাশ করছে, বিচ্ছুরণ হচ্ছে। তারপর তো নিউক্লিয়ার এনার্জি এসেছে, ইলেকট্রন প্রোটন আবিষ্কার করে নিউক্লিয়ার এনার্জি আরো হাজার হাজার টাকা আমরা গড পার্টিকেলস করি। এইখানে কোয়ার্কস অ্যাটমকে সাকসেসিভলি 200 টাইমস ভাঙা করেছে। ওয়াই? এই ইউনিভার্স, এই বিশ্বজগৎ, এর পিছনে কি আছে? What is there at the back of this whole universe? They wanted to know the cause. কোথায় গেল? কোথায় দাঁড়িয়ে আছে কুয়া? এটা এমন পার্টিকেল, just like a point. Point is being defined as one which had existence but no dimension. কোনো dimension নেই, আয়তন নেই, আয়তন নেই বলতে ভাঙা যায়। এই যে একটা চক আমরা যখন ভাঙতে শুরু করি, চকটাকে ভাঙছি, এই ইউনিভার্সকে ভাঙছি, যেমন চকটাকে ভাঙতে ভাঙতে আমরা এইখানে এসে গেলাম। এর আগে পর্যন্ত ভাঙা যাচ্ছিল। কেন ভাঙতে পারছি চকটাকে? বিকজ ইট অকুপাই স্পেস। সে একটা জায়গা, স্পেস, দেশ ক্যাপচার করেছিল। সো এনিথিং দ্যাট এক্সিস্টস ইন স্পেস কুড বি ডিভিজিবল। এই ভাঙতে ভাঙতে এটা এত ক্ষুদ্র হয়ে গেছে যে আর চোখে দেখা যায় না, কিন্তু আছে। এই যে পয়েন্ট, দ্যাট হ্যাজ বিকাম দি পাওয়ার। গড পার্টিকেল বলছে। কেন বলছে? না, ইট ক্যানট বি সিন বাট ইট এক্সিস্টস। দ্যাট ইজ দি পাওয়ার। পাওয়ার ইজ ইন দি পয়েন্ট। বিন্দু আসেনি, মাদার পাওয়ার সিটস ইন দ্য পয়েন্ট। এইখানেই সমস্ত শক্তি, আদি শক্তি, আদি। তাহলে আমরা যদি বেসিক পার্টিকেল, বেসিক ইউনিট এই বিশ্বের পিছনে যদি জানতে পারি, তাহলেই আমরা সৃষ্টি রহস্য জানতে পারবো। এইভাবে সায়েন্টিস্টরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে কি আছে জানতে গিয়ে এখন বলছে যে কোয়ার্ক, বিশ্বব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু হোয়াট ইজ দেয়ার at the level, the last level বলে কিছু নেই। আদি কি আছে? আদিটা কোথায়? এই জন্য বলছে সৃষ্টি অনাদি। প্রথম থেকেই বলে আসছেন। সায়েন্টিস্টরা বোকা বনে গেছে এখন, যে ভারতীয় দর্শন বলে আছে সে যে সৃষ্টি অনাদি, সৃষ্টি অনাদি। কিন্তু অনন্ত, কিন্তু শান্ত 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 মানে একজনের কাছে, যাদের কাছে সেই তত্ত্বের স্ফুরণ ঘটেছে, তাদের কাছে এই সৃষ্টি কিন্তু
শান্ত হয়ে গেছে, থেমে গেছে। তা এই যে কোয়ার্ক, এর আগে পর্যন্ত এটা ছিল ডিভিজিবল, এইখানে গিয়ে বলছে আর ডিভাইড করা যাবে না। It becomes indivisible because it no longer occupies space. So it is space which makes everything subject to division. Space আছে বলে, কোন একটা বস্তু স্পেস গ্রহণ করেছে বলে তাকে ভাঙা যাবে, কিন্তু in absence of that it becomes indivisible. So within space everything is divisible. Beyond space is undivided. Beyond space is undivided. Beyond space is undivided. Beyond space is undivided. সোজা কথা। তাহলে অ্যাবসলিউট যেটা, সেটা হচ্ছে আনডিভাইডেড। আনডিভাইডেড এটা এফেক্ট হচ্ছে। কজটাকে দেখুন তো এবার, এইটা থেকে দিস ইজ দ্য এফেক্ট, দিস ইজ দ্য কজ, দিস ইজ দ্য এফেক্ট, দিস ইজ দ্য কজ। I have been born of my parents, my parents born of their parents, that way you go on. How far you can go, there is no end to that. There is no end to that. যেখানে গিয়ে থামবে সেখানেই প্রশ্ন উঠবে যে if that be the first cause, then what is the cause of that first cause? এটাও হবে না। সুতরাং এটা অনাদি, বোঝা যাচ্ছে। এই কজেশনের মধ্য দিয়ে যাচ্ছি, এটা 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 এফেক্ট, এটা তাহলে ইউনিভার্স আমরা পেলাম। তা ইউনিভার্সের কজটা কি? ইউনিভার্সের কজ হচ্ছে, বলুন কি? ঈশ্বর। ঈশ্বর জগৎ কারণ, জগতের কারণ হচ্ছে ঈশ্বর। একটা ঈশ্বরকে আমরা এনেছি। এইখানে গড লেখা আছে, গড ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। এই গডকে আমরা এনেছি, আমরা এইখানে এনেছি। কিন্তু ফিজিসিস্টরা এরা বলছে যে এই কজেশনের ভেতরে যা কিছু আছে সব ফাইনাইট, সাবজেক্ট টু ডেথ অ্যান্ড বার্থ, অ্যান্ড বিয়ন্ড কজেশন ইজ আনবর্ন, অজ শাশ্বত নিত্য, অ্যাবসলিউট ইজ অফ দ্যাট নেচার। কিন্তু সেটা যখন ইউনিভার্সে আসছে, কেন আসে সেটা বলে দিচ্ছে। এই কজেশনের ভেতর দিয়ে যখন দেখছি, কজেশনের মধ্যে যখন পড়ে যাচ্ছে, তখন আমরা দেখছি যে সেটা হচ্ছে ফাইনাইট। তাহলে স্পেসের মধ্যে, স্পেসের বাইরে সেটা অ্যাবসলিউট, স্পেসের ভেতরে যখন পড়ছি সেটা হচ্ছে রিলেটিভ হয়ে যাচ্ছে। সেটা তখন কী হচ্ছে? স্পেসের ভেতরে যখন হচ্ছে ডিভাইডেড হয়ে যাচ্ছে। যেটা অখণ্ড ছিল সেটা ডিভাইডেড হয়ে গেল। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হলো, কিসের জন্য হলো? এটা হচ্ছে অধ্যাস, এটা হচ্ছে বিবর্তবাদ, এটা হচ্ছে সুপার ইম্পোজিশন। এটা দুধ থেকে দই, দই থেকে ঘি, ঘি মাখন, মাখন থেকে ঘি, এরকম নয়। এই পরিণাম আমাদের এরা ভেবে নিয়েছিলেন, জীববিজ্ঞানীরা ভেবেছিলেন যে অ্যামিবা থেকে মানুষ হয়েছে। অ্যামিবা কার থেকে হলো, তার উত্তর নেই। ফিজিসিস্ট তারা ভেবে নিয়েছে যে ফার্স্ট কজেশন হচ্ছে গ্র্যাভিটেশনাল কজ, তার থেকে কাইনেটিক, তার থেকে রেডিয়েশনাল, তার থেকে ইলেকট্রিক্যাল, তার থেকে ম্যাগনেটিক। এইভাবে কজ পর 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 আসছে, ইফেক্টে আসছে। এই পাঁচটা কজ, ক্ষিতি, অবতেজ, মরুদ্গম, ওই পাঁচ এলিমেন্টের সঙ্গে রিলেটেড। আকাশের সঙ্গে গ্র্যাভিটেশনাল এনার্জি আছে, প্যারিটি আছে। তা এইভাবে কজেশনের জগতে দেখতে পাচ্ছি যে ফিজিসিস্টের কাছে গ্র্যাভিটেশনাল মানে এনার্জি হচ্ছে ফার্স্ট কজ। হোয়াই গ্র্যাভিটেশনাল এনার্জি? উত্তর নেই, উত্তর নেই। আমরা বলবো যে হোয়াই ইউনিভার্স?
হুইচ দ্য কজ অফ ইউনিভার্স, আপাতত উত্তর নেই ধরে নেন। ফিজিসিস্টদের কাছে গ্র্যাভিটেশনাল কজ কেন ধরে নিচ্ছেন তারা নিজেরাও জানেন না। তারা কিন্তু ওই ম্যাগনেটিককে ইলেকট্রিক্যালে রূপান্তরিত মানে মার্জ করাচ্ছেন, ইলেকট্রোম্যাগনেটিক পেয়েছেন, আবার ইলেকট্রোম্যাগনেটিককে তখন উইক ইন্টারাকশান থেকে স্ট্রং ইন্টারাকশান, আবার এই সবগুলো মিলে এখন তারা চেষ্টা করছেন, দে আর নাও ট্রাইং টু ফাইন্ড আউট how to unify all these, say, energies, and they want to unify it to merge everything to gravitational force. So merging all the forces into one, the first cause. কিন্তু তাহলেও সমস্যার সমাধান নেই। Why first cause? Gravitational. সেটা করতে হয়তো আরও তিনটে শতাব্দী লাগবে। এখনও মানে 5টার থেকে 3টে করেছে। 5টা ফোর্স ছিল, 3টা ইউনিফাই করে, ইউনিফিকেশন অফ ফোর্সেস, মাত্র 3টেকে রেখেছে, 2টোকে মার্চ করিয়েছে। আবার আরও 2-3টে শতাব্দী ওয়েট করতে হবে। যদিও পারে, তাহলেও প্রশ্ন হচ্ছে তার ফার্স্ট কজে তুমি গেলে, ফার্স্ট কজে যেতে পারছো না। তোমার কাছে ফার্স্ট কজ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কেমিস্ট্রির কাছে ফার্স্ট কজ হচ্ছে হাইড্রোজেন। যারা একটু পড়াশোনা করেছেন কেমিস্ট্রির সঙ্গে, তার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, হিলিনিয়াম, এসব পরপর আসছে। তো ওয়াই হাইড্রোজেন, হোয়ার ফ্রম হাইড্রোজেন, উত্তর নেই। সায়েন্টিস্টরা বলেন যে দে আর ভেরি মাচ সায়েন্টিফিক রিজনেবল। এটাই কি রিজনেবলিটির প্রমাণ? কোত্থেকে কিছুটি ধরে নিলে যে ইট হ্যাজ বিকাম দি ফার্স্ট কি এলিমেন্ট, হাইড্রোজেন ফার্স্ট এলিমেন্ট, কোনো প্রমাণ নেই। ধরে নিয়েছি। তারপরে তো সব হবে। দুধটা কোথায় পেলে? দই টইগুলো সব হচ্ছে তো দুধ থেকে, কিন্তু দুধটা কোত্থেকে পেলে সেটা তো ধরতে হবে। এই কেমিস্ট ওখানে গিয়ে আটকে আছে মাইন্ডের। তাহলে একটা বললাম যে স্পেস অকুপাই করে আছে বলেই we are bound to see the things through space. That's why we see the divided and not the absolute undivided. এই যে উইদিন স্পেস যা কিছু দেখবেন সবই ডিভাইডেড। সুতরাং অ্যাবসলিউটকে খুঁজতে হলে ডিভাইডেড এই যে স্পেসের বাইরে গিয়ে খুঁজতে হবে। এবং এইখানেতে কোয়ার্ক ল্যাবরেটরিতে খুঁজে গিয়ে দেখছেন যে আর তো কিছু পাচ্ছি না। তার মানে হোল ইউনিভার্স, দিস এন্টায়ার ইউনিভার্স, দিস বিগ ইউনিভার্স, ইট হ্যাজ গান আউট অফ দেয়ার ফিস্ট। যে সায়েন্টিস্টরা, অ্যানালিস্ট যারা বলি, ল্যাবরেটরিতে কাজ করছিলেন, তারা বলছে যে না, কিছু নাই, এই ইউনিভার্স তো পেলাম না। কিন্তু তারা একটা বড় মিস্টেক্সের মধ্যে আছে, সেটা হচ্ছে যে তারা নিজেরা তো আছে। হোয়ার হ্যাজ গান দিস বিগ ইউনিভার্স? এই কোয়ার্কের পরে তার খুঁজে পাচ্ছে না। এরপরে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল পার্টিকেল, এটা আছে কিন্তু একে নিয়ে কিছু করা যাচ্ছে না। তাহলে এই যে তাহলে ইউনিভার্সটা, তাহলে বলো এটা গেল কোথায়? এই যাবে এবার, এটা ম্যাক্রোকজম পড়লাম, ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে ভাণ্ড, মাইক্রোকজম, আমার ভেতরে ঢুকে পড়েছে, আমার ভেতরে। যে অ্যানালিস্ট, তখন শঙ্করাচার্য বলবেন, আরে বাবা, এই জগৎ কোথায় গেল? তোমার ভেতরে আছে। ইট ইজ ইন ইউর মাইন্ড, ইট ইজ ইন ইউর মাইন্ড, ইট ইজ ইউর ইন্টালেক্ট, ইট ইজ ইন ইউর সে এই যে পঞ্চকোষ এখানে আছে, বিষফুল, এটা হচ্ছে এনভেলাপ, ফুড এনভেলাপ, এটা হচ্ছে ভাইটাল এনভেলাপ, এটা হচ্ছে মেন্টাল এনভেলাপ, এটা হচ্ছে ইন্টালেকচুয়াল এনভেলাপ, এটা হচ্ছে ব্লিসফুল এনভেলাপ। এই 5টা পঞ্চকোষ, তুমি তোমার মন এইভাবে যাচ্ছে, এইভাবে মন, এই যে শুরু হয়েছে এক্সটার্নাল ওয়ার্ল্ডে, শুরু হয়েছে খোঁজা। এখন সায়েন্টিস্টরা এখানে এসে আটকে যাচ্ছে। দে হ্যাভ টু বিকাম ফিলোসফার্স, কারণ in space they cannot find out what is beyond space.
they cannot find out in the area of causation, because causation makes everything subject to death and birth. They are groping in the dark when they are in the area of causation. Similarly, time makes everything subject to change. আপনারা স্টিফেন হকিং এর একটা বই আছে, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। বলছে the time started with Big Bang and will come to an end with black hole. It will describe a path, project. This is project. So it gives you a normal distribution curve that way, perfectly symmetrical. Time started from here. As if the say history of Mughal Empire in India, it started with Babur, came to an end with Bahadur Shah. Yes. From zero time to zero time. Brief history of time মানে zero time to zero time. এই হয়ে গেল। অত বড় একজন সায়েন্টিস্ট, তিনি এই লিখে গেলেন, জিরো টাইম টু জিরো টাইম। আমি সেখানে যাচ্ছি না, অনেক কথা বলার আছে, কিন্তু আমি যেটুকু বলতে চাইছি তার সায়েন্সের টার্ম থেকে আমি টার্মিনোলজি থেকে বলছি যে দিস কি হলো, from zero time to zero time, so it moves on, reaches the maximum, then starts falling and then becomes extinct. Yes, এই তো zero time to zero time, উত্থান পতন। তার মানে কি হচ্ছে, উইদিন টাইম এভরিথিং ইজ সাবজেক্ট টু চেঞ্জেস, তাই না? উইদিন টাইম আমরাও তো টাইমের মধ্যে আছি বলে আজকে আমি বুড়ো হয়ে গেলাম, আপনারাও বুড়ো হবেন, অনেকে যুবকেরা বুড়ো হবে, এভাবে এই যে চেঞ্জ, এগুলো বিকজ অফ দ্য অপারেশন অফ টাইম, উই আর টু লিভ ইন টাইম। সো টাইম হ্যাজ গট দিস। তাহলে কি হচ্ছে, টাইম makes everything subject to change. What is it that cannot exist in the absence of time? Change. Change cannot exist in the absence of time. So within time everything is changing, and beyond time is unchanged. You get it? তাহলে যেটা চেঞ্জলেস সেটাই অ্যাবসলিউট, বাট you are finding it in the area of time, it must be then not the real. তাহলে this time, causation and space, কাল, নিমিত্ত এবং দেশ, কাল এবং নিমিত্ত, মনে রাখুন এটা, প্লিজ রিমেম্বার। দেশ, কাল, নিমিত্ত, স্পেস, টাইম অ্যান্ড কজেশন, STC, দেশ, কাল এবং নিমিত্ত, টাইম, স্পেস, টাইম অ্যান্ড কজেশন, এরা তিনজনে যখন ইন্টারাক্ট করছে, when you are to see this universe through space, time and causation, you see what? You see just the opposite of the real. You see the image of the real and not the real. You see the universe as divisible. You see the universe as changing. You see the universe as finite, subject to birth and death. জন্মালে মরতে হবে। So this way, তাহলে কি হচ্ছে, যে মায়া নিয়ে যে এত কষ্টকর আলোচনা হয়, আমি কি বললাম, গল্পচ্ছলে কি বললাম জানেন? This is the function of Maya. Space, time and causation এর মধ্য দিয়ে we are bound to see everything. That's why everything looks relative.
সত্যকে দেখতে পাচ্ছি না এখানে, এই জগতে সত্যকে দেখতে পাচ্ছি না, কারণ এই জগৎ ইট ইজ বিং সিন থ্রু দি ইন্টারাকশন অফ স্পেস টাইম অ্যান্ড কজেশন। এই কজেশনের ভেতরে আছি বলে আমরা এরকম দেখছি। আজকে আইনস্টাইন, যেমন নিউটন বলেছিলেন রিয়েল পার্টিকেল উইথ রিয়েল ম্যাস মুভস ইন রিয়েল স্পেস ইন রিয়েল টাইম, সব রিয়েল। নিউটনের ছিল রিয়েল ফিজিক্স। আইনস্টাইন এসে বললেন যে নাথিং ইজ রিয়েল, এভরিথিং ইজ রিলেটিভ, এগুলো সত্য নয়। তখন তাকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি বললেন, প্রমাণ করে দিলেন দ্য ল্যাবরেটরি থ্রু মেশিনস, থ্রু গ্যাজেটস। তখন আর কেউ না করতে পারলো না। ইকুয়াল টু এমসি স্কোয়ার, বিখ্যাত ইকুয়েশন দেখে দিলেন, সিম্পল ইকুয়েশন, এবং প্রমাণ করে দিলেন যে এভরিথিং ইজ সিন থ্রু লাইট, অ্যান্ড লাইট হ্যাজ এ ফাইনাইট ভেলোসিটি, মেবি ভেরি 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 গ্রেট, স্টিল লাইট হ্যাজ এ ফাইনাইট ভেলোসিটি। দেখুন কেন? কম্পেয়ার টু ইনফিনিটি ইট ইজ ফাইনাইট। সূর্যের আবির্ভাব ঘটছে, সূর্যকে যখন দেখছি আমরা, চোখে যখন প্রথম দেখছি, তখন 8.5 মিনিট কয়েক সেকেন্ড আগেই সূর্য কিন্তু উঠে গেছেন। সূর্যকে আমরা কখনো দেখতে পাবো না। The real sun we can never see because the light comes to our eyes after 8 minutes. We see the sun backward in time, and that's why we see the image of the real sun and not the sun. তেমনি পশ্চিম আকাশে সূর্য যখন ডুবে গেছেন, 8 মিনিট আগে, তখনও জল জল করছে দেখছি, তার আলোটা এসে পড়ছে। ইট ইজ বিকজ অফ দিস। সো এনিথিং অ্যাওয়ে ফ্রম আস ইজ সিন ইন দি পাস্ট। আমি আপনাকে কখনোই সত্য বলে দেখতে পাবো না, আমি আপনাকে পরে দেখব, এবং যা কিছু পরে দেখছি, এখন আলোর গতিবেগ এত, আমরা কাছাকাছি আছি বলে আপনাকে মনে হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াসলি দেখছি, কিন্তু তা নয়। ফিজিসিস্টরা বলে দেবেন যে থিওরিটিক্যালি এভরিথিং ইজ রিলেটিভ। কিন্তু দেখুন, এত ঝড়ঝাপটা গেছে বেদান্ত ফিলোসফির উপর, তা সত্ত্বেও কেউ কিন্তু প্রত্যেকটা শতাব্দীতে তার বিরুদ্ধে প্রচণ্ড বিষোদ্গার ঘটেছে, কিন্তু বেদান্তিস্টরা তারা কিন্তু তাদের মত থেকে এতটুকু সরে আসেনি, এবং তাদের কাছে এত ল্যাবরেটরির হাঙ্গামা ছিল না। তারা সিম্পলি জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তিকে জেনে, এই তিনটে অবস্থাকে জেনে ধ্যানের মধ্যে তারা সব কিছু সত্যকে আবিষ্কার করেছে বলে এই জগৎটা সত্য নয়। তাহলে এই যে সায়েন্টিস্টরা জগতে সত্য খুঁজে বেড়াচ্ছে, এখানে কেন খুঁজে বেড়াচ্ছে? আপনি খেলার মাঠে চাবি হারিয়েছেন, খুঁজছেন নিজের ঘরে, যখন বললো যে তুমি এখানে খুঁজছো কেন, বললো ওখানে খোঁজা যাচ্ছে না, ওগুলো অন্ধকার, এখানে খুঁজছে। ঠিক সেই রকম সত্য বস্তুটা এই জগতের বাইরে আছে। সুতরাং সত্য বস্তুকে খুঁজতে গেলে পরে এই স্পেস টাইম এবং কজেশনের বাইরে যেতে হবে। ধ্যানের জগৎ ছাড়া হবে না। ধ্যানের জগতে যদি কোনোদিন ওরা যেতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু সমাধি হতো। এই জগৎটাকে সেজন্য বলা হচ্ছে শরীর, আর এই শরীরের মধ্যে যিনি জানছেন শরীরটাকে, তিনি হচ্ছেন শরীরই। এই জগৎটাকে বলা হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞকেও জানতে হবে। ক্ষেত্রজ্ঞ হচ্ছে এই মাইক্রো রিয়েলিটি, এই মাইক্রো রিয়েলিটি পিওর আত্মন। এখন দেখা যাচ্ছে যে এইবার আসুন, এইবার স্বামীজি বলেছিলেন, মায়া ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলেন, ইট ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। আমরা বিশ্বাস করিনি, এবং এটাকে কেউ ব্যাখ্যা করিনি, আমরা করেছি।
আমরা এই ডায়াগ্রামে করেছি। এই যে অ্যাবসলিউট, এই দেখুন এখানে লেখা আছে, দি অ্যাবসলিউট হ্যাজ বিকাম দ্য ইউনিভার্স বাই কামিং থ্রু স্পেস টাইম অ্যান্ড পজিশন। স্বামীজি জ্ঞানযোগে বলেছেন। এবং এই স্বামীজির এই একটি বাক্য দুর্ধর্ষ বাক্য, the absolute has become this universe by coming through space time and causation. ওই স্পেস টাইম এবং কজেশনের মধ্য দিয়ে আসছে বলেই ওই অ্যাবসলিউট ঢাকা পড়ে গেছে, রিলেটিভ হয়ে গেছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হচ্ছে ইউজুয়াল অর্থে সায়েন্টিস্টদের কাছে ট্রান্সফরমেশন নয়, দিস ইজ বিবর্তবাদ বা অধ্যাসবাদ, সুপার ইম্পোজিশন। ইউ হ্যাভ টু সুপার ইম্পোজ অ্যান্ড গেট টু দি ট্রুথ। এটা অদ্ভুত জিনিস, দুটো জিনিস। মায়া ইজ দ্য স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সেটাই আমি বলে গেলাম। মায়া ইজ দ্য স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এই তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট শুনিয়ে দিলাম, সুন্দরভাবে এসে গেল। সূর্য উঠলেই সূর্য দেখবো তা নয়, তার জন্য 8 মিনিট ওয়েট করতে হয়। 8 মিনিট আগে মরে যাওয়া সূর্যকে আমরা দেখছি, তেমনি ওখানেও 8 মিনিট আগে চলে গেছে, সূর্য ডুবে গেছেন, তাকে দেখছি। এই অদ্ভুত জিনিস। এই একটা মায়ার ডেফিনেশন, মায়া নিয়ে অনেক ডেফিনেশন পাবেন, কিন্তু এই স্টেটমেন্ট অফ ফ্যাক্ট এটা সায়েন্টিস্টরা স্বীকার করে নিয়েছেন। আর আরেকটি জিনিস, যে জগৎ কারণ ঈশ্বর, জগৎ কারণ ঈশ্বর। এই যে মাইক্রো রিয়েলিটি, জীব এবং জীব 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 হচ্ছেন মাইক্রো রিয়েলিটি। জীবের শরীর, জীবকে, জীবের শরীর জীব চৈতন্য, মাইক্রো রিয়েলিটি। এখানে এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর, গড, আর এখানে জীব, এই গভীর ঘুমে জীব শরীর, জীব চৈতন্য হয়ে রয়েছে, দুটো এক। বেশ, এটা হচ্ছে ব্যষ্টি কারণ শরীর, আর এটা হচ্ছে সমষ্টি কারণ শরীর ব্রহ্মাণ্ডের। এটা হচ্ছে মাইক্রো রিয়েলিটি, ব্যষ্টি জীবের। এই জীব, এই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই হচ্ছে ভাণ্ড জীব। জীব এবং বিশ্ব জগৎ, জীব এবং জগতের মধ্যে সত্যিকার কি সম্পর্ক, সেটাই হচ্ছে ফিলসফি। জীব সিইং দ্য ওয়ার্ল্ড, দর্শন। এই ফিলসফি কোনো শাস্ত্রে আর নেই, কোনো বেদান্ত ছাড়া আর কোথাও নেই, দ্বৈতবাদেও নেই, অন্য কোথাও নেই। অদ্ভুত ফিলসফি, এবং যেটা চ্যালেঞ্জ করছে সায়েন্সকে। এবং এইভাবে দেখা যাচ্ছে যে অনেক জীব, প্রত্যেক জীব এক এক জীবাত্মা, কিন্তু সেটা তো ঠিক নয়, সেটা সত্য দর্শন নয়। অদ্বৈতে যেতে গেলে পরে এই জীবকে যেতে হবে ওই স্পেস টাইম কজেশন, মায়ার মধ্য দিয়ে গিয়ে আসল জায়গাতে পড়তে হবে। এই যে এটা মায়ার মধ্যে পিওর আত্মন, শুদ্ধ আত্মা হিসাবে, মানে এক কোটি 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 জীব, তার সূত্র আত্মা, ওই যে থ্রেড পাসিং থ্রু অল দ্য ফ্লাওয়ার্স মেকিং এ গার্ল্যান্ড, সেই রকম দ্যাট সূত্রাত্মা ইজ প্রেজেন্ট ইন ইচ অফ আস। এই জন্যই জগৎ ব্রহ্মময়, জগৎ আত্মময়, চৈতন্যময়, জীব চৈতন্যতা। সুতরাং ম্যাক্সিমাম, মানে যে আমরা ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে জীব, আরে গভীর ঘুমে তো আমি তো আত্মার সঙ্গে, এই আত্মা তো জীবাত্মা, প্রত্যেকের জীবাত্মা। যেটা সাংখ্য ফিলসফি বহু জীবাত্মাকে স্বীকার করে নিয়েছেন, কিন্তু পুরুষ এবং প্রকৃতির মিলন হয়ে গেলে পরে বহু জীবাত্মা থাকেন, এক জীবাত্মাই থাকেন, এক আত্মাই থাকেন, কিন্তু সেটি কিন্তু গ্যারান্টিড নয়। আবার যে কোনো সময় সমাজী অবস্থার বাইরে গিয়ে আমার মনে হবে যে না, সবাই আলাদা আলাদা। কিন্তু এইখানে বেদান্ত সেটা বলছেন যে এটা সত্য নয়। পিওর আত্মন, প্রিয় শুদ্ধ আত্মন, এই হচ্ছে অ্যাবসলিউট, দি অ্যাবসলিউট হুইচ ইজ বিয়ন্ড স্পেস টাইম অ্যান্ড কজেশন। কিন্তু তারা, এবং এখানে শুদ্ধ ব্রহ্মণ, ম্যাক্রো রিয়েলিটি হচ্ছে ব্রহ্মণ।
সুতরাং বিশ্বজগতের পিছনে আছেন ব্রহ্ম, মহত মহিয়ান, বড় চেয়েও বড়, আর ছোট হতে হতে অনরণীয়ান, অনুর চেয়েও অনু। এইখানে সূক্ষ্ম, এইখানে আমরা ছেড়ে গেছি কোয়ার্ককে, সায়েন্স এইখানে থেমে গেছে, এরপর সায়েন্স আর যেতে পারছে না। সায়েন্স হ্যাজ রিচ দ্য ডেড এন্ড অফ দেয়ার সার্চ ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। জড় জগতে আর তাদের যাওয়ার উপায় নেই, আনলেস দে বিকাম মিস্টিক। এটা কিন্তু সত্য। আর এই পিওর ব্রহ্মর এবং পিওর আত্মা, শুদ্ধ আত্মা আর শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপররাম, আর এই শুদ্ধ আত্মা, শুদ্ধ ব্রহ্ম শুদ্ধ আত্মা। দেখুন তৎ দূরে, এটা অনেক দূরে মনে হবে, আর তৎ অন্তিকে। আত্মা হিসেবে আমার ভেতরে, কিন্তু ব্রহ্ম হিসেবে বাইরে, মানে চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছেন। এরা দুজনই এক। তত্ত্বমসি, তত্ত্বমসি, তুমিই সেই। অহং ব্রহ্মাস্মি, অহং মানে জীব, আমি জীব আত্মারূপে, এই শরীর টরীর নিয়ে নয়, আত্মারূপে। এটাকে শুদ্ধ করে নিতে হবে, বিচার করে নিয়ে। আর তৎ সেই ব্রহ্ম। এইভাবে ব্যষ্টি জগৎ এবং সমষ্টি জগৎ, জগৎ এবং জীবের ভেতরে ঐক্য সাধন করে, পরম ঐক্য। এরা শুধু ইউনিফিকেশন অফ ফোর্সেস না, পরম ঐক্য বেদান্ত এনেছে। শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ আত্মা, এবং 4টি মহাবাক্য তাকে প্রমাণ করেছে। এবং এইখানে দেখুন, পিওর ব্রহ্মন when seen through space time and causation becomes first God, প্রজাপতি। এই হচ্ছে এই গড। এই গড কিন্তু omni present, omniscient and omni potent, সর্বশক্তিমান, omnipotent, omniscient, সর্বজ্ঞ, and omnipresent, সর্বব্যাপী। এই জগৎ হচ্ছে ঈশ্বর কারণ, ব্রহ্ম নন। এই ব্রহ্মের যে স্বরূপ, বৈশিষ্ট্য নয়, ব্রহ্মের বৈশিষ্ট্য নেই, স্বরূপ কি? সৎ চিৎ আনন্দ। এবং আমাদের আত্মাও তাই, ব্রহ্ম এবং আত্মা এক, সৎ চিৎ আনন্দ স্বরূপ। এই মনে থাকে যেন। সুতরাং ব্রহ্ম সচ্চিৎ আনন্দ, কিন্তু omnipotent, omniscient and omni প্রেজেন্ট, এই যে 3টে জিনিস, এইগুলি ঈশ্বরের সম্বন্ধে সত্য। ঈশ্বর, এই তত্ত্বটি যেন মনে থাকে আমাদের সব সময়। কি করে এই ইউনিভার্স হয়েছে? ঈশ্বরের থেকে পঞ্চীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে পঞ্চীকরণ প্রক্রিয়াটা লেখা আছে বোধহয় ওই ওখানে, কীতি অপ্তেজ মরুদ্ভম। আগে সূক্ষ্মাকারে ছিল, অনলি তৎ এব, চিন্মাত্র, তন্মাত্র, তৎ এব, সেটাই একমাত্র, সেটাই ছিল। মানে আকাশের মধ্যে আকাশ ছাড়া আর কিছু নেই, বায়ুর মধ্যে বায়ু ছাড়া আর কিছু নেই, অগ্নির মধ্যে অগ্নি ছাড়া আর কিছু নেই, জলের মধ্যে জল ছাড়া আর কিছু নেই, আর ক্ষিতির মধ্যে ক্ষিতি ছাড়া আর কিছু নেই। কিন্তু সেটা পঞ্চীকরণ হবে, যে সব জিনিসের মধ্যে সব কিছু থাকবে। আকাশ যখন স্থূল হয়ে এলো আমাদের কাছে, তখন সেই স্থূল আকাশ হচ্ছে কিভাবে না, সূক্ষ্ম আকাশের 50%, আর বাকি 4টের দুয়ানা করে 12.5% করে। তার মানে বুঝতে পারছেন? তার মানে এইভাবে স্থূল আকাশ হলো। স্থূল বায়ু হবে, বায়ু নিজের 50%, সূক্ষ্ম বায়ুর 50%, আর বাকি সূক্ষ্ম যে 4টে এলিমেন্ট আছে তাদের 12.5% করে। অর্থাৎ এই নিজের 8 আনা, বাকিগুলোর দুয়ানা করে। এইভাবে সূক্ষ্ম স্থূল বায়ু হলো, স্থূল অগ্নি, এইভাবে হয়েছে। আর কী করে হয়েছে জানলেন কী করে? তা ওডিসিরা বলেছেন এটা এইভাবেই হয়েছে। তার কারণ সব জিনিসের মধ্যেই সব জিনিস আছে। সুতরাং আকাশের মধ্যেও সবগুলো আছে, অগ্নির মধ্যেও বায়ু ঢুকে আছে, সমস্ত কিছু ঢুকে আছে, ইন্টারপেনিট্রেটেড হয়ে আছে। ওটা পঞ্চীকরণ প্রক্রিয়া। এইসব হলো। এখন সায়েন্টিস্টরা এইখানে রয়েছেন, এই জায়গাতে রয়েছেন, পড়ে আছেন, যে এটা
এই যে কোয়ার্ক যেটা পেয়েছে, এটাকে ওরা কি ক্যারেক্টার কি এর? এটা কি এটা কি এটা কি এটা কি ম্যাটার না কনসাসনেস? বলতে পারছে না, এই জন্য বর্ডার লাইন। তা এইখানে ঢুকতে হবে যে এটা হচ্ছে স্থূল বডি, এটা হচ্ছে শাটল বডি, এর তিনটে এনভেলাপ। এটা হচ্ছে কজাল বডি, কারণ শরীর। এই কারণ শরীরে আমরা গভীর ঘুমে থাকি, সেখানে আনন্দ আনন্দ আনন্দ। এইভাবে এস্টাবলিশড হলো রিলেটিভিটি অফ দিস ওয়ার্ল্ড, রিলেটিভিটি থিওরি। আমি ব্যাখ্যা করলাম যে রিলেটিভিটি কি, কেন, এবং সায়েন্টিস্টরা আজকে এইভাবেই ব্যাখ্যা করে যাচ্ছেন, এবং তারা পুরো জিনিসের সন্ধান পাননি। কারণ এ পর্যন্ত যারা সায়েন্টিস্ট তারা এইটুকুই বলে, আর যারা বেদান্ত পড়েছেন তারা এইটুকু বলে, এইটুকু বলেন না। বুঝতে পেরেছেন? তা আমি আপনাদের এটা আজ 30 বছর ধরে আমি ছাত্রদের পড়িয়ে এসেছি, এবং শুধু এটা পড়াবার জন্যই আমাকে মানে প্রায় 1 বছর ধরে অন্তত গোটা 60 ক্লাস নিতে হয়। আমি একটা ক্লাসে অল্প একটু বললাম। আপনারা এখন বলবেন যে এখানে কি শেষ হয়ে গেল? বলে না, সায়েন্সের অভিযান এখনো শেষ হয়নি। সায়েন্স এখন ভীষণ আক্রমণাত্মক, নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণ নিউটন যেটাকে রিয়েল বলেছেন, আইনস্টাইন সেটাকে রিলেটিভ বলে দিলেন। রিলেটিভ মানেটা কি? আরেকজন অপেক্ষা করে থাকে। আমার ছায়াটা যেমন আমাকে অপেক্ষা করে থাকে, ছায়াটা সত্য নয় কিন্তু আছে। আপনার ছায়া আছে, হ্যাঁ, সেই জন্য বলছি ছায়াটা মিথ্যা। অসৎ বলা হচ্ছে না, মিথ্যা। অসৎ মানে হচ্ছে শশশৃঙ্গ আকাশ কুসুম, কেউ দেখেনি। কেউ দেখেছি? কেউ দেখেনি। কিন্তু আপনার ছায়াটা তো মিথ্যা, ছায়াটা আপনাকে অপেক্ষা করে আছে। এটা কখনো বড় হয়, কখনো ছোট হয়। এই জগৎটা সেই মহামায়ার ছায়া মাত্র। স্বামীজি আরেকটা কথা বলে গেছেন, হে ভারত ভুলিও না, আছে না? হে ভারত ভুলিও না, এই জগৎ সে মহামায়ার ছায়া মাত্র। ইটস দ্য শ্যাডো অফ দ্যাট গ্রেট পাওয়ার, ঈশ্বরের ছায়া। এই যে ছায়া, ছায়া সত্য নয়। তাহলে কি বলবো? এই জগৎটা সব রিয়েল দেখছিল, এতদিন ধরে দেখছিলাম, আজকে এভরিথিং হ্যাজ বিকাম সে ফলস, মিথ্যা হয়ে গেল। বলে হ্যাঁ। এই নিয়ে কিন্তু আইনস্টাইন খুব সুখে ছিলেন, কিন্তু তার শেষ কয়েক বছর তার জীবনের শেষ কয়েক বছর এই জন্য বলছি যে হি হ্যাড টু ডাই এ ভেরি ট্র্যাজিক ডেথ। মানে ট্র্যাজিক ডেথ মানে হচ্ছে তাকে মেরে ফেলেনি, মানে তিনি খুব দুঃখ যন্ত্রণা নিয়ে মারা গেছেন। কারণ তার একটা বিশ্বাস ছিল, হি হ্যাড গ্রেট ফেথ ইন দ্য গড অফ স্পিনোজা, যে এখানে একটা অর্ডার আছে এই জগতে। এই জগতে একটা অর্ডার আছে, শৃঙ্খলা আছে। এখানে সব কিছু সব হয় না। It maintains orderliness. There is a rule, definite set of rules guiding this universe. কিন্তু এখানে হাইজেনবার্গ এসে প্রমাণ করে দিলেন যে তুমি যেটা একটা পার্টিকেল, ইট বিহেভস ইরাটিক্যালি। It behaves erratically. Uncertainty principle. এর মুভমেন্ট এবং এক্সিস্টেন্স দুটো একসাথে জানা যাচ্ছে না। প্রমাণ করে দেখিয়ে দিলেন যে এটা ইট বিহেভস ইরাটিক্যালি। জগৎ একটা হেয়ালি, এখানে যত না নিয়ম তত অনিয়ম, গোঁজামিল খামখেয়ালি। ব্যাস, আইনস্টাইন রেগে গেলেন, মানলেন না, এবং বলে আমার এতদিনের বিশ্বাস সব চুরমার হয়ে গেল। উনি তখন বললেন যে আপনি তো এটা করেছেন, আমরা মেনে নিয়েছি, আমারটা আমি পরীক্ষা করে দেখাচ্ছি। উনি জীবিতকালে কোনোদিন স্বীকৃতি দেননি, কিন্তু তার মৃত্যুর পর ইট বিকেম এ ফ্যাক্ট। দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স
which was real with Newton has become relative with Einstein, and it becomes uncertain. It behaves in an uncertain way in Heisenberg world. Heisenberg বেদান্তের আর একটা সূত্রকে এস্টাবলিশ করে গেলেন। ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ দ্যাট? সবাই জানেন সেই বেদান্তের সূত্রটা কি? সেই বেদান্তের সূত্রটা হচ্ছে মায়া অঘটন ঘটন পটিয়সী। এই মায়ার রাজ্যে এই রিলেটিভ এটা মায়া অধ্যুষিত, বিকজ স্পেস টাইম অ্যান্ড কজেশন interacting always, producing a result which we take as real, no doubt, but it may behave the other way also. 2 + 2 4 হবে এত শিওর এখানে কেউ বলতে পারে, there is no surety. অঘটন ঘটন পটিয়সী, অঘটন যেটা সেটাকেও ঘটিয়ে দিতে পটু থেকে পটিয়েছি, তাই না? অঘটনকে ঘটিয়ে দেয়, অঘটনকে ঘটিয়ে দেয়, আনসার্টেন। এটা এইভাবে ঘটছে তুমি বলছো এটা নিয়ম, তা নয়। কখন যে কি হবে আমরা বলি না যে যন্ত্রের ব্যাপার, যন্ত্রকে নিয়ে কাজ করছো তো যন্ত্রের ব্যাপার কখন যে বিগড়ে যাবে। এই নতুন সাইকেল নিয়ে বেরোলে বা নতুন গাড়ি নিয়ে বেরোলে কোথায় যে ক্লাচ একটা আটকে গেল, ব্যাস। এরোপ্লেনে করে যাচ্ছি, কখন 2-3টে মানে আছে, ইঞ্জিন আছে, সব ঠিক আছে, কিন্তু দেখা গেল সবসময় সবকটাই খারাপ হয়ে গেছে, ক্রাশ করলো, কোথাও কিছু হবে না। এখন এই যে ব্যাপারটা, আমরা রিলেটিভ ঠিক আছি, এই জগৎটা মিথ্যে, সত্য নয়, কিন্তু এই জগতে যে নিয়ম কানুন সেগুলো ডেফিনেট রুল নিয়ে চলে না। ঠাকুর বলছেন না, মায়ের ইচ্ছে হলে সাদা জবা, লাল জবাতে সাদা জবাও ফুটতে পারে, এবং ফুটলো দেখানো হলো। এবং হাইজেনবার্গ একটা পার্টিকেলকে নিয়ে তাতে কলিশন ঘটিয়ে আর্টিফিশিয়াল মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেখালেন যে তার পজিশন যদি জানো তার মুভমেন্ট জানতে পারবে না, আর তার মুভমেন্ট যদি জানতে চাও পজিশন জানতে পারবে না। তার মানে তার বিহেভিয়ারটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বিহেভিয়ারটা কমপ্লিটলি মানে আউট অফ আওয়ার ফোকাস হয়ে যাচ্ছে, আউট অফ আওয়ার ট্যাকেল। আমরা তাকে কিছুতেই কিছু করতে পারবো না। We have no way to know that it will behave this way only, ব্যাস। একটা পার্টিকেল এইভাবে বিহেভ করছে দেখে তিনি বললেন যে ইউনিভার্সাল লগুলো সব এইরকমই, কখন যে কি হবে তুমি বলতে পারো না। আচ্ছা, এই মায়ের জগতে সব কিছু অঘটন ঘটন ঘটতে পারে, এই যে পটিয়সী, এই জগতে সব নিয়ম এগুলো অঘটনকে ঘটিয়ে দিতে পারে এই জগতের। এই আচ্ছা, এইটা কেন আমাদের যখন এটা আপনারা ছোটোবেলায় যখন রচনা লিখতেন পড়তেন না, যে মায়া অঘটন ঘটন পটিয়সী, হ্যাঁ আমরা সব পড়েছি, বাবা এত সুন্দর কথা, আমরা তখন বিশ্বাস করে গেছি। কিন্তু এখন দেখুন কেন অঘটন ঘটন পটিয়সী, বলুন, ডু ইউ নো দ্যাট? ওই ঋষি শঙ্করাচার্য কী করে জানলেন? শঙ্করাচার্য জানলেন শুধু মনকে স্টাডি করে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু স্টাডি ইউর মাইন্ড। কি মন? আপনার মনের মতো চঞ্চল বাঁদর আর কোথাও আছে? ইউ ক্যারি দ্যাট মাঙ্কি উইথ ইউ অলওয়েজ। আজকে মন এখানে বসে বসে কত জায়গায় কত চিন্তা করছে, এই যে মহারাজ এখনও ছাড়ছেন না কেন, আমাকে ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, অনেক কথা। মন এই চিন্তা করছে, সংকল্প করছে, সেটাকে ভেঙে দিয়ে আবার একটা বিকল্প নিয়ে এলো। হাজার হাজার লক্ষ লক্ষ বিকল্প মানে অল্টারনেটিভস মনের মধ্যে ঘুরছে। মন চঞ্চল, গীতাতেও বলছেন না। মন কি? মন হচ্ছে শাটল পার্টিকেল, ওই কোয়ার্কের মতোই। ওই স্টাডি করে দেখুন, ওই মন ঘুরছে,
মনের মুভমেন্ট কিছুতেই কিছু করতে পারবে না। তেমনি ইউনিভার্সাল ল, তাই এই যে ইউনিভার্সাল যে লগুলো, এগুলো মনের, উনি বললেন পার্টিকেলটার মুভমেন্টটা দেখছি সেটা ইরাটিক, অবস্থান ফিক্সড হয়ে গেলে পরে মুভমেন্টটা ইরাটিক হয়ে যায়, আর মুভমেন্ট ফিক্সড হয়ে গেলে পরে অবস্থানটা নির্ণয়ই হয় না, নো ডিটারমিনেশন, ইনডিটারমিনিস্টিক প্রিন্সিপল। মুশকিল ব্যাপার, ওরা আগে থেকে বলে দিয়ে গেছেন, তাদেরকে এই ল্যাবরেটরিতে যেতে হয়নি। তাহলে দেখুন, মোস্ট সায়েন্টিফিক এবং হাজার হাজার বছর ধরেও কিন্তু আমাদের বেদান্তিন যারা বেদান্ত শাস্ত্র আলোচনা করছে, চর্চা করছেন, তারা তাদের স্ট্যান্ড থেকে একটা একটু চুল পর্যন্ত পিছিয়ে আসেননি, যে না, দিস ইজ ট্রু। এবং যুগে 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 যারা গভীর ধ্যান ও তন্ময়তায় ডুবে যান, তারা বিশ্বাস করে, তারা জানেন এই জগৎ সত্য নয়। রূপ নারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এই জগৎ সত্য নয়। এই জগৎ সত্য নয়। এবং জগতের সব নিয়ম কারণ এগুলো আমাদের মন যেমন যেখানে সেখানে ঘুরিয়ে নিয়ে যায়, বুদ্ধির জোর থাকলে পরে মনকে ফিক্সড করে সেখানে বসিয়ে রাখে, একটু দুর্বল হলে পরেই মন ছুটতে শুরু করে, বুদ্ধি তাকে আর আটকাতে পারে না। ওখানে ভাগবত পাঠ হচ্ছে যাবো না, ওখানে একটা সিনেমা দেখাচ্ছে সেখানে যাব, মনের মধ্যে আলোড়ন শুরু হলো, ঠিক আছে, তাহলে একটা বন্ধু এসে বললো ওই পার্টি হচ্ছে ওখানে চল, রাতে ওখানেই গেলাম, গিয়ে ওখানে ভাবছি দূর ওখানে গেলে ভালো হতো, কত রকম চিন্তা হচ্ছে, মনকে ফিক্সড করা চায় না। মন হচ্ছে ফাইনার পার্টিকেল, ইট ইজ নট কনসাস, মাইন্ড ইজ ম্যাটার, বাট ইট ইজ এ ফাইন ম্যাটার, ওই যেমন বলা হচ্ছে কোয়ার্ক বা তার আগের স্টেজগুলো। তা এইভাবে আজকে আমি কিন্তু 3-4 শ্লোক পড়ে ফেলেছি, আর এই যে বললাম, এটা আমার খুব প্রিয় টপিক, বুঝলেন? হ্যাঁ, প্রকৃতিং পুরুষঞ্চৈব ক্ষেত্রং বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। প্রকৃতি আর পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এদের সম্বন্ধে আমার জানার ইচ্ছা। ভগবান বললেন, ইদং শরীরম কৌন্তেয় ক্ষেত্রং ইতি অভিধীয়তে। এই শরীরটাই হচ্ছে ক্ষেত্র। তো যো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ। এটা যে জানে সেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এইবার আমি যদি বলি আমি একটা জীবাত্মা, বলে না, there is only single Kshetrajna in all these Kshetras, that is myself. Kshetrajnam chapi mang viddhi. আমাকে ক্ষেত্রজ্ঞ ভাববে, সর্বক্ষেত্রেই আমি আছি, মানে সমস্ত শরীরে আমি আছি। এবং সেই জন্যই স্বামীজি তো কয়েন করলেন যে সর্বশরীরে তিনি আছেন ক্ষেত্রজ্ঞ রূপে। সুতরাং সমস্ত মানুষের সেবা দরকার, তাহলেই ভগবানের সেবা হবে। মানে প্রতিটা শ্লোকে মানুষের ভেতরে ভগবান আছেন, এই তত্ত্ব অনুসৃত। এবং এটাই বলে দিলাম যে পিওর আত্মন হতে গেলে পরে একটাই আত্মন থাকবে, সমস্ত সূত্রে মণিগুণা আইব। যেমন একটা মণির মালাগুলোকে একসঙ্গে গেঁথে রাখে সুতো, বা ফুলের মালাতে ফুলগুলোকে গেঁথে রাখে একটা সুতো, তেমনিভাবে এক সূত্রাত্মা মানে হচ্ছেন ওই ক্ষেত্রজ্ঞ, তিনি সমস্ত বিশ্বকে গেঁথে রেখেছেন, চৈতন্যে জারিত করে রেখেছেন। এই অদ্ভুত জিনিস। ক্ষেত্র গয়ুর জ্ঞানং যত জ্ঞানং মতং মম। বলছেন যে ক্ষেত্রের যে জ্ঞান আর ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, অর্থাৎ এই
মাইক্রোকজম ম্যাক্রোকজম এর সমস্ত জ্ঞান, অর্থাৎ এক্সটার্নাল নেচার এবং ইন্টারনাল নেচার, এক্সটার্নাল নেচার ম্যাক্রোকজম, ইন্টারনাল নেচার মাইক্রোকজম, এর সঙ্গে সঙ্গে ওই যে পিওর ব্রহ্ম এবং পিওর আত্মন, যে এদের জ্ঞান, এইটাই হচ্ছে জ্ঞান। যত্তৎ জ্ঞানং মতং মম, এইটি হচ্ছে জ্ঞান। জ্ঞান বলতে এটাই বোঝায়। জ্ঞান শুধু একটা অংশের নয়, ওইটা অংশকে বাদ দিলাম তা না। সায়েন্টিস্টরা এটাকে নিয়ে আছে, স্পিরিচুয়ালিস্টরা তারা ওইটাকে নিয়ে আছে। এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। সো সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান they are put together. They are not competitors. They are complementary. এইভাবে আসছে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এবং একটা কথা বলে রাখি, শেষ করি, সেটা হচ্ছে এই যে আইনস্টাইন যে বিখ্যাত স্টেটমেন্ট করেছিলেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ কি, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম বলেছিলেন সেটা। এবং রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ব্যাপারটা তা নয়, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ব্লাইন্ড। চোখ শুধু, অন্তঃচক্ষু শুধু রিলিজিয়ানের আছে, আর সায়েন্সের মোবিলিটি আছে। সায়েন্স ইজ মোবাইল, সায়েন্স ক্যান মুভ অ্যাবাউট। গাড়ি ঘোড়া এরোপ্লেন, সায়েন্সের কল্যাণে আমরা ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে। এই উনি 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 বলে গেছেন, কিন্তু এখন এগুলোকে চোখ বুঝে সবাই নিচ্ছেন। আমি দু একটা জায়গায় বলেছি, হ্যাঁ, তারা একটু অবাক হয়েছেন যে এতদিন আমরা তো এটা তো বুঝিনি। চক্ষুটা রিলিজিয়ানেরই আছে এবং মোবিলিটি আছে সায়েন্সে। সো সায়েন্স ক্যান ওয়াক ফ্রিলি but cannot go anywhere it likes because it is blind without religion. তেমনি religion without science is lame. Religion can see, কিন্তু it is lame, it cannot move. হ্যাঁ, আপনি কেউ শক্ত সামর্থ্য মানুষ, আপনার চোখ নেই, আপনি হাঁটতে পারেন কিন্তু চোখ নেই। তেমনি আর একজন মানুষ, তার চোখ আছে কিন্তু পা দুটো খোঁড়া। তাহলে কি হবে? তাহলে এখন এটা 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 আমি ক্ষমা চাইছি, এটা হচ্ছে এটা তাহলে পারফেক্ট মানে অ্যানালিসিসটা কী হবে? পারফেক্ট অ্যানালিসিসটা হবে ওই শক্ত সামর্থ্য যে চলতে সক্ষম সায়েন্স, সে ওই খোঁড়া স্পিরিচুয়াল জায়েন্ট, যে স্পিরিচুয়ালি ভেরি মাচ এনলাইটেন্ড, তাকে কাঁধে তুলুক। বাবা, তুমি আমার কাঁধে এসো, তোমার চোখ দিয়ে তুমি আমাকে পরিচালিত করো। Religion can show the path to progress. Being carried by science itself. তাই তো, এটা যেন বোঝা থাকে। জয় মা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।